ভোটে অংশ নেবে কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, বিবিসিকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই জাতীয় নির্বাচন। এনআইডি ইস্যুতে দিনভর উত্তপ্ত নির্বাচন ভবন, নির্বাচনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সিইসি, দাবি মানতে 7 দিনের আলটিমেটাম। তথ্য কমিশনের পুনর্গঠন ও সংস্কার চায় টিআইবি, জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলকেও আইনের আওতায় আনার তাগিদ সুজনের। এবং দুদকের অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন বেকসুর খালাস, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের রায়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা সেটা পুরোপুরি আওয়ামী লীগের সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রত্যাশামতো সংস্কার শেষেই এবছরের ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আরও জানাচ্ছেন বুশরাত জাহান ইমা। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। এ অবস্থায় তার দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। বাংলাদেশের আদালত তাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। দেশের বর্তমান অবস্থা এবং আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সাক্ষাৎকারে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের। They have to decide whether they want to do it. I cannot decide for them. Will you allow them to participate? Who am I to allow them? You're the head of this country. Election Commission will do that. Election Commission decides who participates in election, who doesn't. It's not the Prime Minister who decides. কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা পুরোপুরি নির্ভর করছে দেশের সংস্কার ও সরকারের প্রস্তুতির উপর। I made it very clear that if reforms can be done as quickly as we wish, December will be a time that we will hold elections. সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি এবং বিদেশি সহায়তা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। জনগণ ভোট দিতে অধীর হয়ে থাকলেও সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকার শেখ হাসিনার সিন্ডিকেট এখনও ভাঙতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দ্রুত একটি নির্বাচন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগর নেতারাও উপস্থিত ছিলেন। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নির্বাচিত সরকারই পারে সব ষড়যন্ত্র রুখে দিতে। জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে এবং বাংলাদেশের যে ধ্বংসস্তূপ যে রাষ্ট্র কাঠামোগুলো রয়েছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোগুলোকে পরিপূর্ণভাবে পুনর্গঠন করা যাবে। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য অধীর হয়ে থাকলেও সরকার এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করছে না। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের সংস্কার করবেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনারা একটা আইডিয়া দেন, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়। শেখ হাসিনা সরকারে রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। মানুষের আহার নিয়ে, মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে, এরা সব আওয়ামী দোসরদের শেখ হাসিনার লোক।
এরা আজকে গ্রেপ্তার হয় না কেন? হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির দায়িত্ব হাতছাড়া করতে রাজি নয় নির্বাচন কমিশন। দায়িত্ব হাতবদল হলে আগামী নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সিইসি। এ নিয়ে দিনভর উত্তপ্ত ছিল নির্বাচন ভবন। এনআইডি কমিশনের অধীনে রাখার দাবি মেনে নিতে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন কর্মকর্তারাও। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। আইন বানানোর প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের মতামতটা জোরালোভাবে তুলে ধরবো। যেখানে যেখানে আমাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে সেটা আমরা দিব, মতামত দিব। এবং এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কোনো অবস্থানের কোনো ডিফারেন্স হয় নাই। বৃহস্পতিবার দুপুরে ইসি কর্মকর্তাদের আহ্বানে নিজ দফতর থেকে বের হয়ে এভাবেই এনআইডি হস্তান্তর ইস্যুতে কমিশনের অবস্থান স্পষ্ট করেন সিইসি। আশা জানান এ বিষয়ে সুচিন্তিত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে এটা আমরা সরকারকে জানাবো এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি বিশ্বাস করি। এ হস্তান্তরে ভোটার তালিকা তৈরির কার্যক্রম ব্যাহত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতে এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও কমিশন তা জানত না। এটা তো এটা হচ্ছে আমাদের ভোটার রেজিস্ট্রেশনের একটা বাই প্রোডাক্ট। এটা তো আগে ছিল না, আগে তো ছিল ভোটার আইডি। পরে যখন আস্তে আস্তে ডেভেলপ হলো তখন তো অ্যাজ এ বাই প্রোডাক্ট এনআইডিটা আসছে আমাদের এখানে। 17 বছর ধরে এখানে শ্রম গ্রাম দিয়েছে তো এখানকার লোকজন, এরাই তো ডেভেলপ করেছে এটাকে, সিস্টেমটাকে পর্যন্ত নিয়ে গেছে, তাই না? এরা নিজেদের কাজের অতিরিক্ত হিসাবে কাজ করে এটাকে নিয়েছে। আর এটা তো সারা দেশে একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, এক্সপার্টিস ডেভেলপ করেছে। এর আগে দুপুর 12টার পর থেকেই সিইসি দফতরের সামনে অবস্থান নেন কর্মকর্তারা। স্লোগানের মধ্যেই সিইসির কাছে স্মারকলিপি দেন তাদের সংগঠনের প্রতিনিধিরা। শান্ত করার চেষ্টা করেন অবস্থানকারীদের। পরে কর্মকর্তারা দাবি মেনে নিতে 7 দিনের আলটিমেটাম দেন। এনআইডি তৈরি করতে নির্বাচন কমিশন বাংলাদেশ, এটার রক্ষণাবেক্ষণ যাবতীয় দায়িত্ব নির্বাচন কমিশন থাকবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের সেবার মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশনের পুনর্গঠন ও সংস্কার চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছে 5 আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটি একরকম অকার্যকর হয়ে আছে। এদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গেল বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর কাউকে অব্যাহতি দেয়া হয়েছে, আবার কেউ পদত্যাগ করেছেন। ফলে দীর্ঘদিন স্থবির হয়ে পড়ে আছে তথ্য কমিশন। এতে তথ্যের সুষ্ঠু প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থা উত্তরণে অবিলম্বে এর পুনর্গঠন ও সংস্কার জরুরি বলে মনে করে তথ্য অধিকার ফোরাম ও টিআইবি। আইনগতভাবে একটি তথ্য কমিশন থাকার কথা, যেটি সেই কমিশনটি 6 মাস যাবৎ নেই, 6 মাসের বেশি। সেটি অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। তার আগেই যেমন ভাবে দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না? বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। আমরা এই সরকারকে বলছি অবিলম্বে তথ্য অধিকার তথ্য কমিশন পুনর্গঠন করা, এবং পুনর্গঠন করতে গিয়ে যে প্রক্রিয়া ফলো করতে হবে, যে একদম সম্পূর্ণভাবে স্বাধীন যেন এই তথ্য কমিশন যেন কার্যকরী হয়। সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ইতিহাসের স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধে রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। এতে তথ্য অধিকার আইনের সংশোধনী প্রস্তাব তুলে ধরেন মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। আপিল কর্তৃপক্ষের ক্ষেত্রে দ্রুত তথ্য দেওয়ার ক্ষেত্রে অনধিক 7 দিনের মধ্যে এবং 24 ঘন্টার যে বিষয়টি আছে সেটি আমরা প্রস্তাব করছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দুদকের মানি লন্ডারিং মামলায় আপিলের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এদিকে বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে 2 মার্চের সার্কুলারে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। অর্থ পাচার মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। সেখানে তারেক রহমানের খালাসের রায় বাতিলের পাশাপাশি গিয়াসউদ্দিন মামুনের সাজা বহাল থাকে। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার যার রায় দেন আপিল বিভাগ। এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই। আইনগতভাবে এটা অচল। আইনগতভাবে এবং অচল। এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী জানান এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 2009, 2002 বিভিন্ন আইনের প্রসিডিউরাল যে লটা আছে এটা সঠিকভাবে ফলো হয়নি। এই গ্রাউন্ডে আজকে অনারেবল কোর্ট খালাস দিয়েছে। আর তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর কিছু নাই। এদিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে গত 2 মার্চ নতুন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও র্যাবের মহাপরিচালক সহ বেশ কয়েকজন ব্যক্তিকে প্রধান বিচারপতির সমমানে রাখায় ক্ষোভ জানান হাইকোর্ট। এই ধরনের মেমো জারি করে সিকিউরিটি রিজনে শৃঙ্খলা নির্দেশনা জারি করে মূলত আদালতের সামনে বিচারাধীন বিষয় এবং আদালতের যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে তার সবগুলোকে তারা ভায়োলেট করেছেন, করে বিচার বিভাগকে আন্ডারমাইন করেছেন, বিচার বিভাগের প্রেস্টিজ এবং ডিগনিটিকেও আন্ডারমাইন করেছেন। এই জন্যই আজকে এই রুল নিশ্চয় জারি করা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে 27 এপ্রিল রিভিউ শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না? কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবে যেসব পুলিশ সদস্য অপরাধ করেছেন তাদের বিচার করা হচ্ছে। একই সাথে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। এদিকে পতিত শেখ হাসিনার সরকার দলীয়ভাবে বিচারক নিয়োগ দিয়ে ফরমায়েশি রায় দিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রংপুরে একটি কর্মশালায় তারা এসব কথা বলেন। শফিউল করিম শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার, পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয় রংপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। কর্মশালায় আইজিপি বলেন, জুলাই বিপ্লবে অপরাধে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হচ্ছে। একই সাথে পুলিশ বাহিনীর পুরো গৌরব ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নেগেটিভ অবস্থা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি পুলিশকে আবার দাঁড় করাতে, এবং যারা অপরাধী তাদের তো অবশ্যই বিচার হবে। অনেক অপরাধী পুলিশ আছেন। এ সময় জনগণের বন্ধু হিসেবে পুলিশকে কাছে টেনে নেওয়ার জন্য নাগরিক সমাজের প্রতি অনুরোধও জানান আইজিপি। গ্রহণ করে নেবেন, আমাদেরকে কাজ করার জন্য তারা কাজের পরিবেশটা তৈরি করে দেবেন, ফ্যাসিলিটেট করবেন। আদারওয়াইজ এই সমাজে আলটিমেটলি অপরাধ দমন বলেন, আইন শৃঙ্খলা পুলিশকে দিয়েই তো আপনাদের করাতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের সময় বিচার ব্যবস্থা স্বাধীনতার নামে দলীয় বিচারক নিয়োগ দিয়ে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আমরা বিচার বিভাগকে আরো বেশি স্বাধীনতার দিকে নিয়ে যেতে চাই। 164 স্টেটমেন্ট করার সময় ওনারা স্বাধীনভাবে স্টেটমেন্ট রেকর্ড করেননি। ওনারা বরং পুলিশের হাতে তুলে দিয়েছেন যে বানিয়ে নিয়ে এসে তারপরে আবার উপস্থাপন করুন। আমরা সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগকারীদেরকে দেখেছি রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নৈরাজ্যবাদী সরকারকে দীর্ঘমেয়াদী জীবন দেওয়ার জন্য বিচার করে সাজা দিয়েছেন। 5 আগস্টের পর দেশের মাটিতে একটিও গুমের ঘটনা ঘটেনি বলে জানান মোহাম্মদ আসাদুজ্জামান। 5 আগস্টের পরে বাংলাদেশের মাটিতে একটিও গুমের ঘটনা ঘটেনি। আফরিন পপি, মোহনা সংবাদ। জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। ইসলামী রাষ্ট্র না হওয়ায় সরকারি জাকাত ব্যবস্থাপনায় জনগণের আস্থা নেই বলেও মনে করেন জামায়াত আমির। ওবায়দুল হক মারুফকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
সাংবাদিকদের সম্মানে লেডিস ক্লাবে সপ্তাহের শেষ কর্মদিবসে ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, ক্ষমতায় গেলে জামায়াত কল্যাণমূলক ও সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আগামীতে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না? পারবে। ইয়েস, কেন পারবে? আমাদের দুইজন মন্ত্রী তো ছিল, তারা যেমনিভাবে দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে। জাতি যদি আমাদেরকে সেই সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শাড়ি লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। আমরা এমনভাবেই জাকাতটা আদায় করব ইনশাআল্লাহ, এই জাকাতে যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমরা শাড়ি লুঙ্গি দিবই না, এটা আসলে ওয়েস্টেজ অফ মানি, এটা ইমপ্রপার প্র্যাকটিস, এটা মিসক্যারেজ অফ প্র্যাকটিস, এটা করা যাবে না। সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান জানান জামায়াতের আমির। যখন এই সকল জায়গা থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো ছোট্ট ছোট্ট টুকরা টুকরা বিষয় আপনাদের সামনে পেশ করলাম। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পাট পণ্যে $2 বিলিয়ন রপ্তানি আয়ের প্রস্তাবনা নিয়ে সরকার কাজ করতে চায় বলে জানালেন বাণিজ্য এবং পাট ও বস্ত্র উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কাঙ্ক্ষিত এই লক্ষ্য অর্জনে সরকার সম্ভাব্য সবই করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে জাতীয় পাট দিবস উপলক্ষে 5 দিনব্যাপী পাট পণ্য মেলার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মাহবুব হাসান রিপনের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে 5 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা ও 15 দিনব্যাপী তাঁত বস্ত্র মেলার আয়োজন করা হয়। এতে হ্যান্ডব্যাগ, ল্যাপটপ ব্যাগ, ফোল্ডার সহ নানাবিধ পাট পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। জুট তো পরিবেশ বান্ধব, আমাদের তো পলিথিন এইসব ইউজ করতে না করে বাজারের সঙ্গে তারা এই ব্যাগের সঙ্গে একটা শপিং ব্যাগও দিয়ে দিচ্ছি জুটের। ম্যাক্সিমামই আমরা ব্যাগটা করি, অর্ডারই হয়, তারপরে বাইরে আমাদের বাইরেও যায়। যে কোস্টার, তারপর হচ্ছে কলমদানি, এগুলো সব হচ্ছে আমাদের জুটের উপর নির্ভর। এর আগে জেপিডিসি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে পাট ও বস্ত্র উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, পাট পণ্যে $2 বিলিয়ন রপ্তানি আয়ের জন্য অংশীজনদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চাই সরকার। আমরা জেনুইনলি মনে করি যে আমাদেরকে এই $5 বিলিয়ন না হোক, $2 বিলিয়ন যেতে গেলে কি করতে হবে বলেন, কোথায় বিনিয়োগ করতে হবে? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা করব। তিনি বলেন, জেপিডিসির মাধ্যমে সৃষ্ট 1000-এর বেশি শিল্প উদ্যোক্তাকে সহায়তা দিতে কাজ করছে মন্ত্রণালয়। আমি এটাকে বাজারের ব্যাগ বলতে চাই, যেটা নিয়ে আমি নিজে ছোটবেলায় বাজারে গিয়েছি, আমার বাপ চাচারা বাজারে গিয়েছে। এটার যদি কাপড়টা আমরা সংস্থান করে দিতে পারি শিল্প যারা ব্যবসায়ী আছেন, তাহলে আমার ধারণা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে লক্ষ্য এবং আমাদের পাট মন্ত্রণালয়ের জন্য এটা একটা ব্যবসার সুযোগ তৈরি হবে। এই সময় পাটের শিল্প মূল্য বিবেচনায় রপ্তানি প্রবৃদ্ধি দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আমাদের রপ্তানির একটা ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যেটা অবশ্যই কাঙ্ক্ষিত না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আবরার ফাহাদ শুধু একটা নাম নয়, আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে দেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছেন আবরার ফাহাদ থেকে। শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি। জুলাই গণ অভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। জুলাই গণ অভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পল্লবী থানা যুবদলের পক্ষ থেকে সাধারণ মানুষ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমিনুল হক, এবিএম এ রাজ্জাক ও পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজি নুল সালাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি সহ যারা অবৈধ মন্ত্রী এমপি রয়েছে সকলেরই আমরা বিচার চাই। তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে, কিন্তু সেটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন দরকার, বাংলাদেশে যাতে স্থিতিশীল অবস্থা তৈরি হয়, এই জন্য নির্বাচন দরকার। 4 দিন পর বঙ্গোপসাগরে ভাসতে থাকা 13 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা 999 ফোন পেয়ে বুধবার দুপুর 2টার দিকে এমভি মা বাবার দোয়া ট্রলার সহ জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হকের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফিশিং ট্রলারটি গত 4 দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান ছিল। কুষ্টিয়ার সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহনের দাপটে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরছে প্রাণ। গেল 1 মাসেই জেলায় শিক্ষার্থী সহ 29 জন নিহত ও আহত হয়েছে শতাধিক। প্রশাসনের চোখের সামনেই চলছে এসব লাইসেন্সবিহীন অবৈধ যানবাহন। অবৈধ যানবাহনের বিরুদ্ধে শীঘ্রই নিয়মিত অভিযান চালাবে প্রশাসন। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়া পৌরসভা এলাকায় এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি। বিশেষ করে শহরের এনএস রোড, মজমপুর গেট, রেল গেট, থানা মোড়, কলেজ মোড় সহ হাসপাতাল মোড়ে চলছে এসব অবৈধ যান, যেগুলোর বেশিরভাগ চালকই অনভিজ্ঞ হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে নিরীহ প্রাণ। সারাক্ষণই শহরের ব্যস্ততম সড়কের 2 পাশের ফুটপাত দখল করে রাখে 3 চাকার এসব যান। তাতে ভোগান্তির মাত্রা দিন দিন বাড়ছে। চোখের সামনে এসব ঘটলেও যেন দেখার কেউ নেই। বহিরাগত গাড়িগুলো যাতে শহরের মধ্যে না ঢোকে, তাহলে শহরের মধ্যে না ঢুকলে যানজট এমনিতেই কমে যাবে। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের কারণে বিভিন্নভাবে মানুষের প্রাণহানি হচ্ছে। সড়কে চলাচলের আইন সম্পর্কে ধারণা না থাকায় এসব গাড়ির চালকেরা ইচ্ছামতো চলাফেরা করায় সৃষ্টি হয় যানজটেরও। সরকারি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, অবৈধ 3 চাকার যান চলাচল নিয়ন্ত্রণে তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা প্রতিদিন অভিযান চলমান আছে, প্রতিদিনই গাড়ি আটক করা হচ্ছে। পৌরসভার তথ্য মতে 2200 লাইসেন্স ইস্যু করলেও শহরে প্রায় 10,000-এরও বেশি 3 চাকার গাড়ি চলছে। কুষ্টিয়া শহরে 2700টা অটো চলবে। এটা একটা জেলা আইনশৃঙ্খলা মিটিং থেকে আমাদের এখানে সিদ্ধান্ত দেওয়া আছে। অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শীঘ্রই অভিযান শুরু করা হবে বলে জানান জেলা প্রশাসক। ইজি বাইকগুলি সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলিকে কিভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায়, এদেরকে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি। শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের লাইসেন্স সীমিত করার দাবি শহরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। আফগানিস্তান ও পাকিস্তান সহ একাধিক দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে প্রায় 2.5 লাখ ইউক্রেনীয়কে নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের দেয়া হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে হামাস। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মসনদে বসার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত দিয়েই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে পাঠানোর কার্যক্রমের মাঝেই আরেক সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে ট্রাম্প আফগানিস্তান ও পাকিস্তান সহ একাধিক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। এর মধ্যে আফগানিস্তানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও জানিয়েছে রয়টার্স। দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প প্রথম মেয়াদেও এ ধরনের কিছু নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। এদিকে 2022 সালে রাশিয়ার সামরিক হামলার পর লাখো ইউক্রেনীয় পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নেয়, যার মধ্যে প্রায় 2.5 লাখ ইউক্রেনীয় আশ্রয় নেয় যুক্তরাষ্ট্রে। এবার সেই ইউক্রেনীয়দের নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ইউক্রেনীয় নাগরিকেরা টেম্পোরারি লিগ্যাল স্ট্যাটাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে এই টেম্পোরারি লিগ্যাল স্ট্যাটাস বাতিল করবে ট্রাম্প প্রশাসন। এটি বাতিল হলে আগামী এপ্রিলে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের দেয়া হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে হামাস। প্রসঙ্গত, মুক্তি পাওয়া কিছু ইসরায়েলি ব্যক্তির সঙ্গে বুধবার হোয়াইট হাউসে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর হামাসকে শেষ বার্তা এবং নরকের পরিণতিভোগের হুমকি দিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গাজা পুনর্গঠনে 5 বছর মেয়াদী $5,300 কোটি তহবিল সংগ্রহের পরিকল্পনা করেছে মিশর, যদিও এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে জিম্মিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে বলে হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 30 মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। 2006 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। রাজু আলাউদ্দিনের ডেস্ক রিপোর্ট। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। 37 বছর বয়সী এই ক্রিকেটার বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অবসরের ঘোষণায় মুশফিক বলেছেন, আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ দলের জয়হীন বিদায়ের পর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় থাকা এই ক্রিকেটার এরপর লিখেছেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। 2006 সালে প্রথম ওয়ানডে খেলা মুশফিক গেল 19 বছরে খেলেছেন 274টি ম্যাচ, 9টি সেঞ্চুরি ও 49টি 50-তে 36.42 গড়ে করেছেন মোট 7,795 রান, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পরে দ্বিতীয় সর্বোচ্চ। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত কিছুদিন রানের মধ্যে ছিলেন না মুশফিক। গেল বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 73 রানের পর পরের 6টি ইনিংসে 50 করতে পারেননি তিনি। সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ইনিংসে ব্যাট করে আউট হয়েছেন 0 ও 2 রানে। ওয়ানডে থেকে অবসর নেয়া মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন। 2022 সালে তিনি টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এদিকে মুশফিকের অবসরের ঘোষণার পর আবেগ ঘন হয়ে ফেসবুকে ভিডিও বার্তায় স্মৃতিচারণ করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। একই সঙ্গে মুশফিকের কাছ থেকে সাদা পোশাকে আরও বেশি কিছু চান তামিম। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। ফুটবলের খবর। ফিফা নারী র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ নেমে 133 নম্বরে এখন বাংলাদেশ। বৃহস্পতিবার নতুন করে র্যাঙ্কিং প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচে হেরে যাওয়ায় প্রায় 6 রেটিং পয়েন্ট কমে হয় 1091.81। 2024 সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 132 নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। বর্তমান র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর রয়েছে 2023 বিশ্বকাপ জয়ী স্পেন।
কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। এতে প্রায় 17 মাস পর ফিরছেন নেইমার। দেশের জার্সিতে সবশেষ 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিলেন তিনি। দলে আরও আছেন ভিনিসিউস জুনিয়র, মার্কুয়েন্স, রদ্রিগো, রাফিনিয়া, দানিলো এবং গোলরক্ষক হিসেবে এডারসন, আলিসন ও বেন্তো। বাংলাদেশ সময় 21 মার্চ সকালে দেশের মাটিতে কলম্বিয়ার বিপক্ষে এবং 26 মার্চ আর্জেন্টিনার আতিথ্যে মাঠে নামবে ব্রাজিল। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ভোটে অংশ নেবে কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, বিবিসিকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই জাতীয় নির্বাচন। এনআইডি ইস্যুতে দিনভর উত্তপ্ত নির্বাচন ভবন, নির্বাচনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সিইসি, দাবি মানতে 7 দিনের আলটিমেটাম। তথ্য কমিশনের পুনর্গঠন ও সংস্কার চায় টিআইবি, জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক দলকেও আইনের আওতায় আনার তাগিদ সুজনের। এবং দুদকের অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন বেকসুর খালাস, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চের রায়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।